দূরান্ত থেকে আগত শ্রুতি যাত্রামোদী দর্শকবৃন্দকে জানায় শুভ নববর্ষ তথা হরিনাম সংকীর্তনের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সাথে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। একটি বিশেষ ঘোষণা, আজকে যাত্রাপালার নির্দেশক পবিত্র ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন প্রশান্ত ঘোষ। পবিত্র ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই। প্রশান্ত ঘোষ। এরপর সংস্থার মঞ্চে আগমন সেই নির্দেশক তপন কুমার মাঝি মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঞ্জয় ঘোষ। তপন কুমার মাঝিকে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানায়। পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে রাধা গোবিন্দের যুগল চরণে প্রণাম জানিয়ে দুর্গা মাতা, কালী মাতা, সাতসাগরী মাতা, বাবা ভৈরবরাজ, সন্ন্যাসী বাবা ও ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে লোকনাথ বাবার চরণ শরণ নিয়ে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের এই মুহূর্তের পালা প্রযোজনা স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। রচনা ডক্টর তাপস কুমার। নাট্য নির্দেশনা অ্যামেচার যাত্রা জগতের দ্রোণাচার্য রামরেণু কর্মকারের স্নেহধন্য আশীর্বাদ ধন্য পবিত্র ঘোষ। সহ নির্দেশনায় প্রশান্ত ঘোষ। দল ম্যানেজার সঞ্জয় ঘোষ, সঞ্জিত পাল। পরিবেশনায় অগ্নিবীণা নাট্য সংস্থা। সহযোগিতায় বেলডাঙ্গা গ্রাম্য সোলোয়ান। রূপসজ্জা আলো থনি রূপালী ড্রেস হাউস, রঘুনাথপুর, পুরুলিয়া। মঞ্চসজ্জায় সৈকত ডেকোরেটার্স, বেলডাঙ্গা। শুরু করতে চলেছি একালের নরম মাপের গরম নাট্যকার ডক্টর তাপস কুমার রচিত রামরেণু কর্মকারের স্নেহধন্য পবিত্র ঘোষ নির্দেশিত 1432 বঙ্গাব্দের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা কামনার আগুনে প্রেম পুড়ে ছাই, বেদনার কাঁধে আসা নিয়তির সাপে হাহাকার করে স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। পরাধীন ভালোবাসা। স্বাধীন দেশের ভারতবর্ষের মধ্যে কেউ নেই যে একটা নারীর মান সম্মান বিসর্জন যাচ্ছে। ও স্বাধীন দেশের মানুষের আত্মহারা হয়ে আছো, ছুটে এসো, তোমরা ছুটে এসো, দেখো তোমাদের একটা নারীর মান সম্মান সব বিসর্জন হচ্ছে। তোমরা ছুটে এসো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে রক্ষা করো। अरे दीवानो मुझे पहचानो, कैसे आया, मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कैसे आया, मैं हूँ कौन, मैं हूँ कौन। रास बड़ा सुंदर
আসবে না, নিজের জীবন বিপন্ন করতে কেউ এগিয়ে আসবে না। তাছাড়া এই নির্বোধ বোকা মানুষগুলো স্বাধীনতা আনন্দে বিভোর হয়ে আছে, আর এই সুযোগে তোমাকে আমি অপরাধ তুমি করনি, করেছে তোমার এই পুলিশ অফিসার বাপটা। আবার আধার জগতের রমরমা বাজারটা একেবারে ধ্বংস করে দিয়েছে। আমার গ্যাংয়ের লোকেদের জোর করে জেলে যেতে বাধ্য করেছে। তাই তো তার উপর প্রতিশোধ নিতে তোমার এই সুন্দর যৌবনটাকে আমি একেবারে দাদি পারবি না রে শয়তান, তার আগে আমার পুলিশ অফিসার বাবা তোকে কুত্তার মতো গুলি করে মারবে। আরে জানি জানি সুন্দরী জানি, তোমার এই পুলিশ অফিসারের বাপটা তার মেয়ের এই সর্বনাশ দেখে কুত্তার মতো ছুটে আসবে। আর আমি আমার ওই লরি ড্রাইভার সেই সময় মাঝ পথে তোমার বাপটাকে একেবারে তোলে পিছে। দয়া করে আমার বাবাকে আপনি বাঁচতে দিন, আমি আপনার পায়ে ধরে তোমার মতো এই সুন্দরী স্থান কি আমার পায়ে হয়? এসো এসো, তোমার স্থান আমি আমার বুকের মধ্যে নিয়ে নিই। আমাকে বাঁচতে দাও, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও আমাকে। যাও যাও সুন্দরী যাও, এবার তুমি নিশ্চিন্তে যেতে পারো, কিন্তু সাবধান, কোনো পুলিশের সাহায্য নিলে আমি কিন্তু তোমার এই কচি বোনটাকে না তোমার দিকেও বেশি ভয়ঙ্কর খতরনাক করে দেব। নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল এক কাল বৈশাখী ঝড়ে। আমার সাজানো গোছানো কেন কেন আজ আমি রিক্ত ঋষ্য, আজ আমি কলঙ্কে। আমি নিঃস্ব, আজ আমি রিক্ত পথে, আজ আমি পথের ভিখারিনী। সর্বনাশ হয়ে গেছে, সত্যি সর্বনাশ হয়ে গেছে। একটা চলন্ত লরি কাকাবাবুকে চাপা দিয়েছে। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে সত্যি? তুমি এমন করছো কেন? বলো সত্যি, বলো তোমার কি হয়েছে? কাল বৈশাখী ঝড়ে মুহূর্তের মধ্যে তোমার সতীকে এলোমেলো করে দিয়ে গেছে। এক হিংস্র পশুর থাবায় তোমার সতীর ফুটন্ত পাপড়িগুলো একটি একটি করে ঝরে সতী। তাই তো তোমার সতী আজ কলঙ্কিনী। তুমি চুপ করো সতী, তুমি চুপ করো। আর যে আমি শুনতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। বলো কেন কেন? আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন বিধাতা
বিধাতা আমার সঙ্গে এরকম সুর খেলা খেললো বলো বলো কেন 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 সভ্য মানুষের দল বিজয় উল্লাস আজ গাইছো তোমরা স্বাধীনতার জয়গান, অথচ অথচ তোমাদেরই মাঝে তোমাদের এক বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো এক হিংস্র জানোয়ার, অথচ অথচ তোমরা তা কেউ জানলে না। এটাই কি স্বাধীনতার পুরস্কার? এই স্বাধীনতার জন্যই কি স্নেহ প্রেম ভালোবাসা পরাধীন হয়ে যাবে? পরাধীন। ভারতে সভ্য মানুষ মানুষ তোমরা হারিয়েছ ভাষা। ভারতের সভ্য মানুষ তোমরা হারিয়েছ ভাষা। নারীদের আজ ইজ্জত, নারীদের ইজ্জত লালছো তো আর লালছো তো কেন ভালোবাসা। তোমরা হারিয়েছ ভাষা, তোমরা হারিয়েছ ভাষা ভাষা ভাষা, তোমরা হারিয়েছ ভাষা। নারীদের ইজ্জত লুণ্ঠিত আর, নারীদের ইজ্জত লুণ্ঠিত আর লাঞ্ছিতা কেন ভালোবাসা। তোমরা হারিয়েছ ভাষা ভাষা ভাষা, তোমরা হারিয়েছ ভাষা, তোমরা হারিয়েছ ভাষা, তোমরা হারিয়েছ ভাষা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। পতাকা উড়ে নিশান, আকাশে বাতাসে বাজে বিশাল, অন্তরে দিয়ে যাওয়ার বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি মা, কাউকে ছাড়া কিছু জানবো না। মাটিকে আমরা জেনেছি মা, কাউকে ছাড়া কিছু জানবো না। অসুখ দুঃখ লালসোনা সইব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি মা, কাউকে ছাড়া কিছু জানবো না। অসুখ দুঃখ লালসোনা সইব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সারগাদপি গড়িয়েছি জন্মভূমি মা, ভারতবর্ষের মনমন্দির তোমারই প্রতিমা। সারগাদপি গড়িয়েছি জন্মভূমি মা, ভারতবর্ষের মনমন্দির তোমারই প্রতিমা। বুকের রক্তে আনন্দে সকল ছাপিয়ে উঠেছে, মন্ত্র শিখেছি চড়ুই বেজে করেছি মৃত্যুবান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরা শান নমস্কার উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং আমার মা বোনেরা, আমি আপনাদের সেই স্নেহধন্য সৎ সমাজসেবী শৈবাল ব্যানার্জি বলছি। আজকের দিনটা প্রত্যেকটা মানুষেরই মনের মধ্যে কথা আছে, তাই বন্ধুগণ আজ এই
ক্ষুদ্র সময়ে আপনাদের কাছে কিছু বক্তৃতা দিয়ে আমি আমার ভাষণ শুরু করছি। আজ 15ই আগস্ট 1947 সালে ঠিক আজকের দিনেই ভারতের ভাগ্যকাছে উদয় হয়েছিল এক স্বাধীনতার নতুন সূর্য, যে স্বাধীনতার জন্য দলে দলে সংগ্রামীরা নিজের জীবন বিপন্ন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বন্ধুগণ, এই অমলেশ চৌধুরী তাদেরই একজন, যিনি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে একটা চোখ এমনকি একটা হাত পর্যন্ত বিসর্জন দিয়েছে। বন্ধুগণ, তাই বন্ধুগণ, এই মহান স্বাধীনতা অমলেশ চৌধুরীকে আপনাদের সামনে আমি বরণ করে নিতে চাই। শম্ভু, বন্ধুগণ, আমি একটা বিশেষ কারণে আপনাদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। তবে আমি আপনাদের মাঝে আছি এবং থাকবো। আর এই মিস্টার চৌধুরী আদর্শ মাথায় নিয়ে ঠিক যেমন ভাবে সেবা করে যাচ্ছি, ঠিক সেইভাবে সেবা করে যাব। তাহলে আজ আসি। নমস্কার। নমস্কার মিস্টার শম্ভু, এসো। আমার প্রিয় ভারতবাসী ভাই বোনেরা, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক, কিন্তু জাতি ধর্ম বৈষম্যের বিস্পাপে সারা দেশ আজ ভরে গেছে। সেই জাতি ধর্মকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাই রক্তে হাত রাঙাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা যদি জাতি ধর্ম বিচার না করে একে অপরকে বুকে ভাই বলে টেনে নিই, তাহলে কার সাধ্য আমাদের এই মহামাননের মাঝে টেনে আনতে পারে জাতিভেদের লড়াই? আসুন আসুন বন্ধুগণ, আমরা প্রত্যেকে মিলিত হয়ে একে অপরকে বুকে ভাই বলে টেনে নিই। শত সহস্র ভারতের সন্তানকে আজ আমরা রক্ষা করি স্বাধীন ভারতবর্ষকে। স্বাধীনতা পাগল ওই মানুষটিকে নিয়ে আমার গর্বের শেষ নেই। অসংখ্য মানুষ যখন বাবার দিকে আঙুল তুলে বলে ওই যাই বীর সৈনিক অমলেশ চৌধুরী, তখন যে গর্বে আমার বুকটা ভরে যায়। মনে হয় ওই মানুষটির মেয়ে হতে পেরে আমি নিজেকে বড় ধন্য। শুধু তুমি নয় কুসুম মহিন, ধন্য হয়েছি আমরা আর আমার মতো অসংখ্য গ্রামবাসী। তাই তো আমরা গর্ব করে সবার সামনে পরিচয় দিই, আমরা সেই গ্রামের ছেলে যে গ্রামের মাটিতে জন্মেছেন স্বাধীনতার মহান সৈনিক অমলেশ চৌধুরী। আসলাম ভাই, আমার অমলেশ চাচা শুধু স্বাধীনতার জন্য মহান নন, মহান তিনি তার ব্যক্তিত্বে। তাই তো হিন্দু মুসলিম ঘোর বিবাদের মাঝেও তিনি যেমন প্রত্যেকটি মানুষকে নিজের ভাইয়ের মতো নিজের ছেলের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। থাক না আসলাম ভাই, অনুষ্ঠানের শেষে আর বক্তৃতা নাইবা দিলে? সে কি, আমার আসার আগেই তোমরা অনুষ্ঠান শেষ করে ফেললে। সময় তো কারোর জন্য থেমে থাকে না আসলাম ভাই। ঠিকই বলেছো কুসুম বহিন, ঠিকই বলেছো। সময় চলে যায় আর সেই সাথে বদলে যায় মানুষের বাঁচার জীবনধারা। কখনো ফকির বনে যায় আমির, আবার কখনো আমির সব কিছু হারিয়ে বনে যায় ফকির। আসলাম ভাই, আজ হঠাৎ তুমি এই কথা বলছো কেন? মনটা বড় বিদ্রোহী হচ্ছে। 5 মাস হলো আব্বা রিটায়ার করেছে, টাকা আরো ভাবে বহিনের সাথে দিতে পারি না। কলেজের মাইনে দিতে না পারে ভাইজানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আর আমি গ্র্যাজুয়েট বেকার, আজও একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় হেংলা কুত্তার মতো ঘুরে মরছি। কি বলে আসলাম ভাই, এখনো তুমি একটা চাকরি জোগাড় করতে পারোনি? পারতাম, যদি অফিসের বাবুদের উপর 2 লাখ টাকার বান্ডিল ছুঁড়ে মারতে পারতাম, তাহলে হয়তো সহজেই আমি চাকরিটা পেয়ে যেতাম। আসলাম ভাই, তবে কি তোমার চাকরি হবে না? একে ঘুষ দিয়ে চাকরি? ঘুষ বলে তুমি আমি, কিন্তু এই অফিসের ভদ্রবাবুরা কি বলে জানো? ডোনেশন, অনুদান। আসলাম ভাই, তবে কি তোমার চাকরি হবে না আসলাম ভাই? আমাকে পেতেই হয় কুসুম মহিন, নইলে যে ব্যর্থ হয়ে যাবে আমার সারা জিন্দগির খোয়াব। হয়তো শাদী হবে না একমাত্র বহিন সালমার, ভাইজানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আব্বা আম্মি জান হয়তো নানা, যে করেই হোক যেমন করে হোক আমাকে পেতেই হবে কুসুম মহিন, যেমন করে হোক যে করে হোক চাকরি আমাকে পেতেই হবে। যেও না আসলাম ভাই, আমার একটা কথা শুনে যাও, যেও না। চলে তো আমি যাইনি কুসুম, তোমার শেষ কথাটা শোনার জন্য আমি আবার চলে এলাম। তা সেই শেষ কথাটা কি? কবে যাবে তুমি আমার সঙ্গে? ধীরে
আপনার কুসুম ধীরে, এত তাড়াহুড়ো করছো কেন? এতটা খারাপ বলে তো আমার নিজেকে মনে হয় না, দেখতে না হয় একটু। থামুন, আপনার যা বলার তাড়াতাড়ি বলে আপনি এখান থেকে চলে যান। যাই হোক, সত্যি কথা বলতে কি কুসুম, এই বেশে না তোমাকে দারুণ লাগছে। তোমার এই লাল পেড়ে শাড়ি আর গায়ের সাদা লাল ব্লাউজ আর আলতা পাওয়া রাঙা পায়ের সাথে তোমার ওই শূন্য স্মৃতি একেবারে বেমানান। থামুন, কি বলছেন আপনি? তোমার ওই শূন্য স্মৃতির মাঝখানে ছোট্ট একটা সিঁদুরের আঁচড়। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এক্ষুনি আপনি এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে তো আমি যাবই কুসুম, বেরিয়ে তো আমি যাবই। তবে যে অপমানটা তুমি আমায় করলে, এটা কিন্তু সুদে আসলে ফিরিয়ে দেব। কালকে উঠে দেখেছো কুসুম, কালকে উঠে নিজের ছায়াটাকে নিজেই ছোবল মারে। আরেকটা কথা মনে রেখো কুসুম, তোমার ওই শূন্য স্মৃতি যারা একদিন পূর্ণ হবে, সেটা হয়তো সিঁদুরের লালেতে, নয়তো কলঙ্কে কালিতে। ছোট্ট লোক লম্বট কোথাকার, আর যদি কোনোদিন আসে না তাহলে দেব দাদাকে বলে। আর বলতে হবে না দিদি, আর বলতে হবে না, দাদাকে আর কষ্ট করে বলতে হবে না। এবারে দরজার পাশে মালা গেছে চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে থাক। তুই আবার আমাকে জ্বালাতে এসেছিস? না বাবা, তোর কথা তোকে বলতে এসেছিলাম, আর বলে কিনা জ্বালাতে এসেছিস। তোর কথা তোকে শুনতে চাই না তো শুনিস না, আমি চললাম। এই শ্যামল, যাসনি ভাই, যাসনি, কি বলতে এসেছিলিস বল না। কি আশ্চর্য, জ্বালাতেও দিবি না আর যেতেও দিবি না, তাহলে তাহলে এখন আমি কি করি বলতো? তুই কি বলতে এসেছিলিস আমাকে বল না রে ভাই। একটু আগেই তো খুব মেজাজ দেখাচ্ছিলি, এখন যে একেবারে লক্ষ্মী মেয়ের মনে হয়ে গেলি। শ্যামল, বল না ভাই, তুই কি বলতে এসেছিলি? বলবো না, রাগলে কিন্তু আমি কিছুই বলবো না। আচ্ছা আচ্ছা, আমি আর রাগ করবো না, তুই বল তো এবার কি বলতে এসেছিস। আগে কান ধর। হ্যাঁ, কান ধর বলছি। শ্যামল, বেশ, এই নে আমি কান ধরলাম। এবার বস। হ্যাঁ, এবার বস। আবার উঠবসও করতে হবে। হ্যাঁ, বস, আরেকবার বস। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। আচ্ছা, শাস্তির পাঠ তো চুকেছে, এবার তো বলবি তুই কি বলতে এসেছিলি। শোন তাহলে, বলি কলকাতা থেকে দাদার তোর কবি আসছে রে, তোর কবি। হ্যাঁ, তুই না মস্ত বড় পানি। হয়ে গেল। কি হয়ে গেল রে শ্যামল, কি হয়ে গেল? ওই যে সব মেয়েদের যা হয় তোরও সেই হয়ে গেল। তুই না ভারী দুষ্টু। আরে বাবা, যাচ্ছি বাবা, যাচ্ছি, তার সঙ্গে বলে যাচ্ছি। এতদিন তো শুধু তার কবিতায় পড়লি, এবারে কবিকে নিয়ে একটু ভাব। এই মুখ পড়া বোধহয় আমার মনের সব কথা জেনে ফেলেছে, কিন্তু যাকে নিয়ে, যে মানুষটাকে নিয়ে আমার এত কল্পনা, সেই মানুষটাকে আজও জানে যে যার লেখা পড়তে পড়তে একটা নারী তার জন্য মালা গেঁথে রেখেছে। তার লেখাকে ভালোবাসতে গিয়ে কখন যেন তাকেই সে মনে মনে ভালোবেসে ফেলেছে। তাই তো সেই কবিতার লেখা আজও আমার বারে বারে মনে পড়ে যায়। আখি বলে তুমি কত দূরে, তবু মন বলে রয়েছো কত কাছে। যত দূর দেশে থাকো না তুমি, তবু রয়েছো আমার হৃদয় মাঝে। ভেরি ফ্যান্টাস্টিক। এতদিনে মনে হলো ষষ্ঠের সৃষ্টি সার্থক হয়েছে। আপনি? অধমের নাম শান্তনু ব্যানার্জি। এবার চিনতে পেরেছেন নিশ্চয়ই। আরে তোকে চিনবে না ও,
ও তো তোর কবিতার পোকা, তোর কবিতা বেরোলে আগে ওর হজম করা চাই। একদম ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ এই মুখ পুরি, আমি বাজে কথা বলছি? রাতের পর রাত জেগে তুই ওর লেখা কবিতার লাইন পড়িসনি? দাদা লাগছে, ছাড়বি তো? যেমন তোদের শত্রুতা তেমনি তোদের ভালোবাসা রে। আরে তুই জানিস না রে শান্তনু, ওর জ্বালাইনা বাড়িতে আসাটাই আমার একেবারে মুশকিল হয়ে গেছে। এই দাদা, দাদা ওটাকে আগে বিদায় করতে পারলে। এই দাদা, আর যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি এখানটা ছেড়ে আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ দেখ শান্তনু, দেখ ওর মুখখানা দিকে একবার চেয়ে দেখ, যেন কত বিরক্তির ভাব, অথচ ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে কথা শুনে সে যেন কতই না খুশি। আবার তুই বাজে কথা বলছিস দাদা? তুই যদি এরকম বারবার বাজে কথা বলতে থাকিস আমি কিন্তু তাহলে এখানে কিন্তু আর এক মুহূর্ত থাকবো না। আমি কিন্তু এখান ছেড়ে চলে যাব। তখন কি তোর ভালো হবে বল? তোর ভাবভঙ্গি দেখে শান্তনুর লেখা কয়েকটা কবিতার লাইন মনে পড়ছে, জানিস তো বোন? দাদা, যে কথা যায় না বলা সে যে দু চোখের ইশারায় কত কিছু লেখা যায়, কত কিছু লেখা যায়, কত কিছু লেখা যায়। দাদা কে এসেছে রে মা? আমি এসেছি বাবা। কুন্তল তুই? হ্যাঁ বাবা। কেমন আছেন কাকা বাবু? তুমি শান্তনু না? হ্যাঁ কাকা বাবু। জানো বাবা, তোমার সেই কবিতার বাণী কখনো আমার দু চোখে অশ্রু ছড়িয়ে দেয়, কখনো আমার ভিতরে আগুন জ্বালে দেয় আমার শিরায় শিরায়। আমায় আশীর্বাদ করুন কাকা বাবু, আমি যেন আমার লেখার মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি কাকা বাবু। পারবে বাবা, পারবে। তোমার লেখার মাঝে যে ছড়িয়ে আছে বিদ্রোহের আলো, একদিন তা কোটি কোটি মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এই দেখো তোমরা কতক্ষণ এসেছো, আর আমি কিনা কুসুম, তুই ওদের ভিতরে নিয়ে যা মা। কুন্তল তুই? বাবা আমি স্থির করেছি আমি এবার একটা চাকরি করব। কিন্তু পড়াশোনা? না বাবা, আর নয়। এই বয়সে তুমি টিউশনারি করে আমাদের মুখে অন্ন যোগাবে আর আমরা সেই অন্ন উপযুক্ত গ্লাসে গিলবো? না বাবা, না, তা হয় না। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, আর কোনো কিন্তু নয়। আমি বাড়ির বড় ছেলে, তাই আমার সামনে এখন অনেক কাজ। এই ধরো শ্যামলের পড়াশোনা, কুসুমের বিয়ে। বাবা, ও বাবা, তুমি বলেছিলে না বাবা শ্যামলকে তুমি লেফটেন্যান্ট কর্নেল বানাবে, কিন্তু আমি চাকরি না করলে? বেশ, তাই হবে কুন্তল, আমি তোকে অনুমতি দিলাম, তুই চাকরির সন্ধান কর। স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরীর সন্তানের আশা করি চাকরির অভাব হবে না, চাকরির অভাব হবে না। শান্তনু, কুসুম, তোরা শুনছিস বাবা আমাকে চাকরি করার অনুমতি দিয়েছেন। আর আর আমাদের কোনো অভাব থাকবে না রে বোন। ওই সুদখোর মহাজন বড় কৃষ্ণ হালদার আর আমাদের টাকার জন্য বাজে বাজে কথা শোনাতে পারবে না রে বোন। আর আর কোনো কিন্তু নয় রে বোন, আর কোনো কিন্তু নয়। বাবার স্বপ্ন সার্থক করতে আর শ্যামলকে লেফটেন্যান্ট কর্নেল বানাতে, আর তোর জন্য একটা কি আমার জন্য কি একটা টুকটুকে পর জোগাড় করতে চাকরি যাওয়াকে করতে হবে রে বোন, চাকরি যাওয়াকে করতে হবে। একটা ফুটন্ত গোলাপ এখানেই ঝরে গেল। জানেন এমন করে কত প্রতিভা দারিদ্রের কবলে পড়ে ওকালে শেষ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে নষ্ট হতে দেখেও আমরা যে কিছুই করতে পারি না। আপনি দাদাকে নিয়ে খুব ভাবেন তাই না? আমাকে নিয়ে যে ভাবে তাকে নিয়ে ভাবাটাই তো আমার কর্তব্য। আর কাউকে নিয়ে বুঝি আপনি ভাবেন না তাই না? কি বললেন? আপনাকে নিয়ে যদি কেউ ভাবে আপনি নিশ্চয়ই তাতে বাধা দেবেন না। ভাববে বলুন, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, আর দাদাই আমার অভিভাবক, কিন্তু দাদা তো নিজেকে নিয়ে কাজে ব্যস্ত থাকে। আমি শান্তনু বাবু, আপনাকে নিয়ে যদি কেউ ভাবতে চায়
তাহলে তাহলে আপনি কি তাতে বাধা দেবেন শান্তনু? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কথা আপনি ঠিক বুঝতে পারলেন না, কিন্তু আপনাকে যে আমি কেমন করে বোঝাই, দিন রাত যে আপনার কথা ভাবে। কে? আমি? আপনি নয়, নিজের মতো আরো আপন ভেবে কুসুম বলে কাছে টেনে নিয়ে এই তুমি কি করলে কুসুম? অপরাধ যদি করে থাকি আমি তোমার কাছে, তুমি আমাকে শাস্তি দাও। তোমার দেওয়া শাস্তি হবে আমার জীবনের আশীর্বাদ, আর সেই শাস্তি আমি মাথায় তুলে নেব। শাস্তি তোমায় দেব কুসুম। চিন্ময়ী প্রতিমার রূপ ধরে যখন তুমি আমার মনের মাঝে এসেছো, তখন আমি তোমায় অমর্যাদা করব না। তুমি যাই বলো, আমি বলবো তোমার সব হারানোর শাস্তি। রাজি? মঞ্জুর, তোমাকে পেতে আমি সব হারাতেও রাজি আছি শান্তনু। তার জন্য ভাগ্যবানের মতো আমি তোমার দিকে দুহাত বাড়িয়ে দিলাম। এই বুকে মাথা রেখে বলবো, আজ থেকে তুমি হবে আমার তোমারই